নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু আর্টিকেল নিয়ে আসি এবং সেইখানে আমরা এডিটোরিয়াল এবং যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো থাকে সেটা আমরা ডিসকাস করি। ঠিক আছে? তো যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো এবং আমরা এই আর্টিকেল যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আছে সেইটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করি এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এবং এর ছাড়াও আমরা ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করি ওইখানে ইম্পর্টেন্ট পিডিএফগুলো, সেইখানে থেকে তোমরা ফ্রিলি সেটা অ্যাভেল করতে পারবে। ঠিক আছে? তো আজকে এডিটোরিয়াল থেকে আরম্ভ করি। তো সব থেকে প্রথমে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ফায়ার অ্যান্ড স্মোক। ঠিক আছে? ফায়ার অ্যান্ড স্মোক এই ঘটনাটা ঘটেছিল আমাদের বুড়াবাজারে। ঠিক আছে? কলকাতায় বুড়াবাজারে এই ঘটনাটা ঘটেছে এবং সেইখানে আমরা দেখি যে 14 জন লোক আগুন লেগে মারা যায়। ঠিক আছে? 14 জন লোক ওইখানে মারা যায়, তার মধ্যে 2 জন বাচ্চারা ছিল। ঠিক আছে? তো এইখানে রাইটার এইখানে বলতে চাইছে যে এইটা কিন্তু মানে মিটিগেট হতে পারতো। ঠিক আছে? এটা কিন্তু প্রিভেন্টেবল ছিল, কিন্তু কি কারণে এটা হয়নি সমস্ত জিনিস আর্টিকেলের ডিটেলসে ডিসকাস করব। ঠিক আছে? তো এইখানে 14 জন মারা গেছে এবং 13 জন আঘাত পেয়েছে। ঠিক আছে? 13 জন আঘাত পেয়েছে। তো এইটা একটা 6 স্টোরেজ বিল্ডিং ছিল, মানে 6 তলা বিল্ডিং ছিল, যেখানে শুধু একটাই স্টেয়ার ছিল। ঠিক আছে? স্টেয়ারকেস বা যেটাকে আমরা বলি যে সিঁড়ি একটাই ছিল এবং কোনো এক্সিট ছিল না। ঠিক আছে? কোনো কুইক এক্সিট বা এমার্জেন্সি এক্সিট সেইগুলো কিন্তু ছিল না। ঠিক আছে? তো এবং যে ফায়ার ইঞ্জিনস তখন এসছিল, মানে যে দমকল, ঠিক আছে, ফায়ার ইঞ্জিনস যেগুলো এসছিল সেটা কিন্তু সেই কনজেস্টেড এরিয়া থাকার ফলে তারা কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারেনি এবং এর ফলে 14 জন প্রাণ হারিয়েছে। ঠিক আছে? এবং একজন সেইখানে এমনও ছিল যাকে মানে সেই 6 স্টোরিজ বিল্ডিং থেকে তাকে জাম্প করতে হয়েছে এবং সেও কিন্তু প্রাণ হারিয়েছে। শুধু আগুনের জন্য প্রাণ হারায়নি, এইখানে বলা হচ্ছে যে স্মোক, মানে আগুন তো লেগেছে ঠিক আছে, কিন্তু যে স্মোকটা রয়েছে সেই স্মোকের জন্য কিন্তু মানুষ প্রাণ হারিয়েছে। ঠিক আছে? তো এটা হচ্ছে ইনসিডেন্ট যার মানে জিনিসটা বলা হচ্ছে যে যদি সেটা ইজিলি অ্যাক্সেসেবল থাকতো তাহলে সেটা কিন্তু প্রাণ বাঁচানো যেত। এবং এইরকমই আরেকটা কেস হয়েছে রাজস্থান আজমেরে। ঠিক আছে? যেইখানে বলা হচ্ছে যে 5 স্টোরি বিল্ডিং ছিল এবং সেইখানে 4 জন প্রাণ হারিয়েছে এবং সেখানেও কিন্তু একই অবস্থা, যে কনজেস্টেড এরিয়ার ফলে যে ফায়ার ইঞ্জিনগুলো ছিল তারা কিন্তু অ্যাক্সেস পায়নি, মানে সেই বিল্ডিংয়ে যাওয়ার সুযোগটা পায়নি। তো এই দুটো কেস আমরা দেখতে পাচ্ছি, রাইটার বলতে চাইছে সেইখানে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিও গেছিলেন এবং সেইখানে দেখা করে এসছিলেন কি সমস্যা ছিল, কি পরিস্থিতি ছিল সেই সব। ঠিক আছে? তো প্রত্যেকটা এডিটোরিয়ালে আমরা দেখব যে 3 ভাগে ভাগ করা থাকে। ঠিক আছে? একটা হচ্ছে ইস্যু, ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে কনসার্ন, তৃতীয় হচ্ছে সমাধান। ঠিক আছে? বা রেমেডি যেটাকে বলি। এই 3টে জিনিসে ভাগ করা থাকে। ঠিক আছে? তো ইস্যু তো হয়েছে যে আগুন লেগেছে, কনসার্ন হচ্ছে যে মানে এবার কনসার্নটা আমরা দেখে নেব যে কেন এই ধরনের সমস্যাটা কেন উঠছে। ঠিক আছে? কনসার্নটা হচ্ছে যে বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পারি যেটা কি মেট্রোপলিটন সিটি যেখানে আমরা দেখি। ঠিক আছে? মেট্রোপলিটন সিটি যেখানে আমরা দেখি যে বিজনেস অ্যাক্টিভিটিগুলো এত মানে হচ্ছে যে আমরা সেফটি মেজার্সের কোনো প্রিকশন আমরা নিচ্ছি না এবং আউটডেটেড যে সেফটি মেজারগুলো আছে সেটা আমরা ফলো করছি। ঠিক আছে? এবং দে ডু নট কমপ্লাই উইথ কারেন্ট ফায়ার অ্যান্ড স্ট্রাকচারাল সেফটি নর্মস। মানে এই যে বিজনেসগুলো রান করছে, ঠিক আছে, আমরা অনেক সময় দিল্লিতেও একটা ঘটনা হয়েছিল, ওই জলের বেসমেন্টে জল ঢুকে যায় এরকম ঘটনা। ঠিক আছে? তো এখানেও সেই জিনিসগুলো আমরা দেখছি যে বিজনেস খুব চলছে কিন্তু আমরা সেফটি মেজার্সের উপরে কাজ করছি না। ঠিক আছে? সেফটি নর্মস আমরা মেনে চলছি না। ঠিক আছে? তো আমাদেরকে কি করতে হবে? অ্যাকচুয়ালি কি করতে হবে? তো সবথেকে প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এমার্জেন্সি এক্সিট আমাদেরকে করতে হবে। ঠিক আছে? এমার্জেন্সি এক্সিট করতে হবে এবং সাইড ওয়াক টু অ্যালো ফায়ার ইঞ্জিনস টু গেট ক্লোজার টু দ্য বিল্ডিং। ঠিক আছে? ইমিডিয়েট সলিউশন যেটা আমাদের রাইটার বলতে চাইছে
যে সাইড ওয়াক একটা করতে হবে, যেখানে কি ফায়ার ইঞ্জিন ইন এমার্জেন্সি বিল্ডিংয়ে সে প্রবেশ করতে পারবে, ঠিক আছে। এবং ফায়ার ফাইটিং জিনিসগুলো আমাদেরকে সেখানে রাখতে হবে। শুধু ফায়ার ফাইটিং জিনিস আমাদেরকে রাখতে হবে না, যারা আমাদের এমপ্লয়ি, ঠিক আছে, যারা এখানে কাজ করে তাদেরকে সেইভাবে ট্রেন করতে হবে যে ইন এমার্জেন্সি সিচুয়েশন তারা যেন সেটা ব্যবহার করতে পারে, ঠিক আছে। তো এইটা হলো মোদ্দা কথা। মেন কনসার্ন এইখানে যেটা বলা হচ্ছে যে কনজেস্টেড এরিয়া ছিল, এবং কনজেস্টেড এরিয়া থাকার ফলে সেটাকে মানে ফায়ার ইঞ্জিন যেগুলো ছিল সেটা কিন্তু জায়গায় পৌঁছায়নি। কিন্তু আরেকটা জিনিস যেটা এই যে রাইটার আছে সে বলতে চাইছে যে আজমের এবং কলকাতাতে এই যে দুটো ইনসিডেন্ট হয়েছে সেটা কিন্তু প্রিভেন্টেবল ছিল, মানে মানুষকে আমরা বাঁচাতেই পারতাম। শুধু ওইখানে ঠিকভাবে জিনিসগুলো সেফটি মেজার্স রেখে কাজ করা হয়নি, বিল্ডিংগুলো উঠে এসছে এবং কনজেস্টেড এরিয়া হয়ে গেছে, এই ফলে কিন্তু তাদেরকে বাঁচানো যায়নি, ঠিক আছে। ভবিষ্যতে এইসব জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু ডাব্লিউবিসিএস এই জিনিসটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না ফর ইউপিএসসি পার্সপেক্টিভ, কিন্তু ফর ডাব্লিউবিসিএস পার্সপেক্টিভ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেহেতু ঘটনাটা কলকাতায় ঘটেছে। এবার চলে আসি দ্বিতীয় নম্বরে। এইখানে কি বলছে, এ প্রোফাউন্ড শিফট ইন গ্লোবাল অর্ডার, ঠিক আছে। আমাদের গ্লোবাল অর্ডার কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু এই এডিটোরিয়ালে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো একটা তাহলে এডিটোরিয়ালটা আরম্ভ করি। কি বলছে যে যখন ভাস্কো ডা গামা এসছিল, কখন 1498 সালে যখন ভাস্কো ডা গামা এসছিল, সে কিন্তু একটা নতুন রুট তৈরি করে দিয়েছিল, এবং সেই রুটের মাধ্যমে যে ইউরোপিয়ান পাওয়ার ছিল, ঠিক আছে, ইউরোপিয়ান যে পাওয়ারগুলো ছিল সেই রুটটা করে কিন্তু ইন্ডিয়াতে এসছিল, এবং ইন্ডিয়া সেন্ট্রিক কাজ হচ্ছিল সেখানে, ঠিক আছে। ইন্ডিয়া সেন্ট্রিক কাজ কীরকম? ইন্ডিয়া সেন্ট্রিক কাজ, একটা রুট আমাদের এইখানে এসেছিল, সবাই এইখানে এসে বিজনেস করতো এবং জিনিসগুলো এখান থেকে নিয়ে বিদেশে গিয়ে নিজের জায়গায় গিয়ে তারা বিক্রি করতো এবং ম্যাসিভ প্রফিট তারা আর্ন করেছে। তো সেই সময় এই জিনিসটা ছিল, কিন্তু বর্তমানে সেরকম ট্রেড রুট তো নয়, কিন্তু বর্তমানে হচ্ছে একটা ড্রাইভিং ফোর্স, যেটা কি আমাদের ইন্ডিয়াতে দেখা যাচ্ছে, ঠিক আছে। কিভাবে হচ্ছে সেটা আমরা ডিটেলসে ডিসকাস করব। রাইটার বলতে চাইছে দ্য স্টেক আর হাই ফর ইন্ডিয়া উইচ ইজ ইন লাইন টু বি থার্ড লার্জেস্ট ইকোনমি। তাহলে রাইটার বলতে চাইছে যে আমরা থার্ড লার্জেস্ট ইকোনমি আমরা হতে চলেছি, কিন্তু থার্ড লার্জেস্ট ইকোনমি কিভাবে আমরা হব, ঠিক আছে। তো রাইটারের কথা হচ্ছে যে যেইভাবে ডাইনামিক্স পাল্টাচ্ছে, ঠিক আছে, যেইভাবে ডাইনামিক্স পাল্টাচ্ছে সেইভাবে আমরা কিন্তু থার্ড লার্জেস্ট ইকোনমি হতে পারি, ঠিক আছে। আগে কি হতো? আগে ছিল যে আমাদের যে কনসেপচুয়াল ফাউন্ডেশন কিভাবে আছে? কনসেপচুয়াল ফাউন্ডেশন হচ্ছে একজন হবে ডোনার আর একজন হবে রেসিপিয়েন্ট, ঠিক আছে, ঠিক, মানে একজন জিনিসগুলো তৈরি করবে এবং দ্বিতীয়জন তাকে গ্রহণ করবে বা তাকে কনজিউম করবে, ঠিক আছে। তাহলে আগে ছিল ইউএস হচ্ছে ডোনার, ঠিক আছে, এবং সবাই মিলে আমরা কনজিউম করতাম, মানে পুরো ওয়ার্ল্ড সেটাকে কনজিউম করতো। কিন্তু এখন সেই জিনিসটা এখন চেঞ্জ হচ্ছে, এখন ইউএসএ জায়গাটা চাইনা কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখন ইউএসএ জায়গাটা চাইনা কিন্তু নিয়ে নিচ্ছে, যেটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি, ডোনার এবং রেসিপিয়েন্ট, ঠিক আছে। চাইনা ওভারটেকিং দ্য ইউনাইটেড স্টেট অ্যাজ দ্য লার্জেস্ট ডোনার, ঠিক আছে। রাইটার বলে দিয়েছে যে এইখানে চাইনা আছে সে কিন্তু ইউএসকে ওভারটেক করছে, ঠিক আছে। কি কারণে? প্রথম জিনিস হচ্ছে যে ইউএস নিজেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে সরিয়ে নিয়েছে, এবং ইউনাইটেড নেশনে যে ট্রিটিসগুলো ছিল সেখান থেকেও কিন্তু সে কিন্তু নিজেকে তুলে নিয়েছে, মানে সেইগুলোতে সে ছেড়ে দিয়েছে। এবং সেই জিনিসটার ইম্প্যাক্ট আমরা কখন দেখতে পারি? সেই জিনিসটার ইম্প্যাক্ট আমরা দেখতে পারি কোভিড-19-এ, ঠিক আছে, যেখানে কি পুরোপুরি মানে পুরো দেখতে পাচ্ছি যে পুরো যে ট্রিটিসগুলো আছে বা যে বাইল্যাটারাল ট্রিটিস বা মাল্টিল্যাটারাল ট্রিটিস, সেখানে কিন্তু সে কোভিড-19-এর সময় সব জিনিস কিন্তু ফেল হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখি, যেহেতু ইউএস নিজেকে সব জায়গা থেকে সরিয়ে দিচ্ছে, এক ধরনের ভ্যাকিউম তৈরি হয়ে যাচ্ছে ওইখানে। ভ্যাকিউম মানে খালি জায়গা, ঠিক আছে, ভ্যাকিউম মানে খালি জায়গা বা ফ্রি স্পেস,
ঠিক আছে, খালি জায়গা বা ফ্রি স্পেস, এবং সেই ভ্যাকিউমটা তৈরি হয়ে যাওয়ার ফলে সবার কিন্তু নজরটা কোন দিকে যাচ্ছে, ব্রিক্সের দিকে যাচ্ছে। এবং ভবিষ্যতে আমরা দেখতে পারি যে ব্রিক্সের হয়তো মেম্বার, শুধু ব্রিক্সের নয়, যেটা আমাদের সাউথ এশিয়ান যে অ্যাসোসিয়েশনগুলো আছে, ঠিক আছে, সাউথ এশিয়ান যে ট্রিটিসগুলো আছে, তার মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো যে ভবিষ্যতে মেম্বারশিপ বাড়ছে। ঠিক আছে, আরও দেশগুলো এইখানে আমাদের এসে যুক্ত নিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো ব্যাপার। এরপরে চলে আসি যে বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প যিনি এসছেন, ওনার কিন্তু নীতি আলাদা। ঠিক আছে, এবং ওনার নীতি নিয়ে ইউএসএ যে নীতিটা সেটাও পাল্টাচ্ছে। ঠিক আছে, কিভাবে পাল্টাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক, এখানে বলে দিচ্ছে যে দ্য ইউএস ইজ রিস্ট্রাকচারিং ইটস অ্যাপ্রোচ। ঠিক আছে, আগে যেভাবে চলতো এখন কিন্তু বর্তমানে সেভাবে সেটা চলছে না। টু প্রসপেরিটি অ্যান্ড পাওয়ার অ্যান্ড সো শুড দ্য আদার্স। ঠিক আছে, যেভাবে ইউএস চেঞ্জ হচ্ছে, কারণ ইউএস, এটা ইগনোর করা যাবেই না যে ইউএস একটা কিন্তু সুপার পাওয়ার। ঠিক আছে, সব দিক থেকে। এবং ইউএস যদি নিজের নীতি চেঞ্জ করে, তাহলে আমাদেরকেও নিজের নীতি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সো শুড দ্য আদার্স। ঠিক আছে, আমাদেরকেও সেইভাবেই চলতে হবে। ঠিক, এরপরে চলে আসি যে সিন্স 2020, ঠিক আছে, ইউএস, চাইনা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিয়া হ্যাভ টুগেদার কন্ট্রিবিউটেড নিয়ারলি 3/4 অফ অল দ্য গ্রোথ। ঠিক আছে, মানে এই বিশ্বতে যতটা গ্রোথ হচ্ছে সেটা কিন্তু 3/4 এটা কিন্তু কারা কন্ট্রিবিউট করছে? ইউএস, চাইনা, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইন্ডিয়া। ঠিক আছে, এরা এই কজন মিলে এরা কিন্তু 3/4 গ্রোথ এরা কন্ট্রিবিউট করছে, এবং নিয়ারলি এবং উইথ দ্য ইউএস অ্যান্ড চাইনা অ্যাকাউন্টিং ফর অলমোস্ট হাফ। ঠিক আছে, আর কি বলতে চাইছে যে ইউএস এবং চাইনা হচ্ছে দুজন মিলে কিন্তু হাফ গ্রোথ কন্ট্রিবিউট করছে। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিই, বলছে ইন্ডিয়া, চাইনা, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইউএস। ঠিক আছে, 3/4 গ্রোথ, এবং ইউএস এবং চাইনা হচ্ছে প্রায় অর্ধেক গ্রোথ। ঠিক আছে, এবং রাশিয়া হ্যাজ বিকাম অ্যান এশিয়ান পাওয়ার ইনক্রিজিং এনার্জি লিঙ্ক উইথ চাইনা অ্যান্ড ইন্ডিয়া। ঠিক আছে, অ্যান্ড বর্তমানে এশিয়াতে রাশিয়ার পাওয়ার সব থেকে বেশি। ঠিক আছে, একটা এশিয়ান পাওয়ার ও হয়ে গেছে। কেন কি সে চাইনা এবং ইন্ডিয়ার সাথে যুক্ত আছে। ঠিক, তো এটা হলো ব্যাপার। এখানে বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বর্তমানে কি পরিস্থিতি। ঠিক, তো সেটা আমরা দেখছি। এরপরে আমরা চলে আসব, এটা তো হওয়ার পরে এখন কি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইউএস এবং চাইনা এরা কি করছে, এরা করছে টিট ফর ট্যাট। মানে এরা একে অপরকে কেউ কাউকে কম ভাবছে না। ঠিক আছে, তুই যদি এটা করবি আমি ওইটা করব, তুই যদি ওইটা করবি আমি এইটা করব। ঠিক আছে, কেউ কারোর থেকে কম না, এবং এই জিনিসটাকে আমাদেরকে কাজে লাগিয়ে এগোতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখি ইন্ডিয়ার স্ট্যান্ড কি, মানে ইন্ডিয়াকে কি করতে হবে। ঠিক আছে, ভারতের স্ট্যান্ডটা কি সেটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে, তো এইখানে বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দ্যাট দিস ইজ এশিয়ান সেঞ্চুরি। ঠিক আছে, দ্য টার্ময়েল উইদিন দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান অ্যাসোসিয়েশন ইজ অ্যান অপরচুনিটি জয়েন্টলি ওয়ার্ক টুয়ার্ডস অ্যান এশিয়ান কমন মার্কেট। ঠিক আছে, এখানে ইন্ডিয়াকে নিয়ে মানে যে সমস্যাটা তৈরি, মানে এখানে ইউএস আর চাইনাকে নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটাকে কাজে লাগিয়ে এইখানে এশিয়ান কমন মার্কেট একটা তৈরি করতে হবে। ঠিক আছে, উইথ বাইল্যাটারাল কনসেশন শেয়ার প্রসপেরিটি। ঠিক আছে, বাইল্যাটারাল ভাবে, মাল্টিল্যাটারাল ভাবে, যেভাবেই হোক না কেন, বলছে এখানে এশিয়ান মার্কেট একটা তৈরি করতে হবে। ঠিক আছে, এবার ইন্ডিয়া কিন্তু এশিয়ানের পার্ট নয়। ঠিক আছে, এর জন্য এই সুযোগটা, যে টার্ময়েল এখানে যে তৈরি হয়েছে তাদের মধ্যে, তো সেটাকে সদ্ব্যবহার করে নিজের সুযোগটা বার করতে হবে। ঠিক আছে, আর কি করতে হবে,
ইন্ডিয়াস ওয়ার্ল্ড ক্লাস ডিপ্লোম্যাট, ঠিক আছে, আমাদের যে ডিপ্লোম্যাট যারা রয়েছে তাদেরকে নিউ প্রিন্সিপালের উপরে কাজ করতে হবে। কেন নিউ প্রিন্সিপাল? কেন কি বর্তমানে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, গ্লোবাল গভর্নেন্স চেঞ্জ হচ্ছে, তো এই সব মাথায় রেখে আমাদের ডিপ্লোমেসিটাকেও চেঞ্জ করে নতুন প্রিন্সিপাল মানে বর্তমানে যে জিনিসগুলো কাজে লাগবে সেই জিনিসগুলো আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে, এবং ডিপ্লোম্যাটিক্যালি সেভাবে চলতে হবে। গেনিং ফ্রম দ্য গ্লোবাল ভ্যালিউ চেন দ্যাট আর ডিপেন্ডেন্ট মোর অন টেকনোলজি, ঠিক আছে, বর্তমানে যে জিনিসগুলো রয়েছে এখন কিন্তু টেকনোলজিতে বেশি ডিপেন্ডেন্ট ইন কম্পেয়ার টু ট্যারিফ। মানে যে ট্যারিফ ওয়ার আমরা দেখতে পাচ্ছি ইউএস এবং চাইনার মধ্যে, এই জিনিসটা ঠিক আছে, মানে ওরা একে অপরের সাথে করছে, ঠিক আছে, কিন্তু যেটা মেন যে এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে টেকনোলজি, ঠিক আছে। এবার টেকনোলজি যদি তোমার কাছে ভালো থাকে তোমার কাছে লোক আসবেই, ঠিক আছে, কাজ করাতে তোমার কাছে লোক আসবেই। সে তুমি তার উপরে ট্যারিফ লাগাও বা ট্যারিফ না লাগাও সেটা কিন্তু তারা দেখবে না। তোমাকে টেকনোলজি ডেভেলপ করতে হবে, তারপরেই কিন্তু তোমার কাছে লোক আসবে, ঠিক আছে। তো রাইটার বলতে চাইছে যে বর্তমানে টেকনোলজিকে এনহ্যান্স করতে হবে, ঠিক আছে, বাড়াতে হবে, এবং সেইখানে কিন্তু ট্যারিফ কিন্তু কোনো কাজ দেবে না, ঠিক আছে। তো এরপরে চলে আসি নেক্সট পয়েন্টে। কি বলছে? ট্রেড অ্যান্ড ইনোভেশন নেগলেক্টেড। তো এটা কিন্তু আমাদের ব্যাপারে বলা হচ্ছে, ঠিক আছে, ভারতের ব্যাপারে বলা হয়েছে ট্রেড এবং ইনোভেশন নেগলেক্টেড, ঠিক আছে। কিভাবে নেগলেক্ট করা হয়েছে সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। তো 1955 সালে বান্ডুং কনফারেন্স হয়েছিল এবং তার সাথে হয়েছিল 1961 সালে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। তো এইসব জিনিস দেখে আমরা কি করেছিলাম সে সময় কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টকে আমরা কম্প্রোমাইজ করেছিলাম। কি দিয়ে কম্প্রোমাইজ করেছিলাম? পিস দিয়ে। সে সময় কিন্তু আমরা পিস খুঁজছিলাম আর ইকোনমিক ডেভেলপমেন্টটাকে এড়িয়ে যাচ্ছিলাম। মানে ইকোনমিক ডেভেলপমেন্টে আমরা সে সময় ফোকাস করিনি, আমরা ফোকাস করেছিলাম সে সময় শান্তি, ঠিক আছে, পিসের উপরে আমরা ফোকাস করেছিলাম। যে সময় কি পৃথিবীটা দুভাগে ভাগ ছিল, ঠিক আছে, একদিকে ইউএস আর একদিকে হচ্ছে ইউএসএসআর, ঠিক আছে, বা রাশিয়া, ঠিক। তো যখন এই দুভাগে ভাগ ছিল তখন আমরা কিন্তু মাঝখানে ছিলাম এবং সেটাকেই আমরা বলি নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, ঠিক আছে। তো এইখানে এবার রাইটার কি বলতে চাইছে যে the best diplomats are still sent to negotiate resolution in the United Nations, ignoring rights and opportunities থ্রু ট্রেড, ঠিক আছে। সেই সময় আমরা কিন্তু ট্রেড যে অপরচুনিটিসগুলো ছিল সেটা কিন্তু আমরা ইগনোর করেছি। ইন্ডিয়া অলসো ইগনোরড হোয়াট আদার লিডিং পাওয়ার্স ওয়ার ডুইং, ঠিক আছে। সব থেকে বড় জিনিস যে সেই সময় আমরা ওই জিনিসগুলো এড়িয়ে গেছি বা ওই জিনিসগুলো ইগনোর করেছি ওই সময় যখন লিডিং পাওয়ার যে কাজগুলো করছিল, ঠিক আছে, সবাই কিন্তু কাজ করছে কিন্তু আমরা সব কিছু ছেড়ে দিয়ে বসে আছি। রাইটার কিন্তু এই জিনিসটা বলতে চাইছে এবং আমরা চাইছিলাম সে সময় পিস, ঠিক আছে, সে সময় আমরা ডেভেলপমেন্ট চাইছিলাম না, ঠিক। এরপরে রাইটার আর কি বলতে চাইছে? রাইটার বলতে চাইছে যে এখন হচ্ছে সেই সময়, ঠিক আছে, মানে সেই সময় তো করিনি, ঠিক আছে, কিন্তু বর্তমানে আমাদেরকে করতে হবে। কি করতে হবে? বর্তমানে আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে, ঠিক আছে। হাউ টু নার্চার ট্যালেন্ট, ঠিক আছে, কিভাবে আমাদেরকে নতুন ট্যালেন্ট তৈরি করতে হবে, অ্যান্ড ফোকাস অন স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট ইন অর্ডার টু রিগেন আওয়ার টেকনোলজিক্যাল এজ, ঠিক আছে, আমাদেরকে এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, ঠিক আছে, ইন অর্ডার টু রিগেন আওয়ার টেকনোলজিক্যাল এজ, মানে টেকনোলজিক্যালকে এনহ্যান্স করার জন্য বা ওয়েলথকে ঠিক করার জন্য, গ্লোবাল স্ট্যাটাস তৈরি করার জন্য। তো এইসব জিনিস তৈরি করার জন্য এখন সেই সময়টা যখন আমরা নিজের ট্যালেন্টকে তৈরি করতে পারি বা স্কিল ডেভেলপ করতে পারি এই সময়টায়, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব যে ইন্ডিয়া হ্যাজ দ্য এন্ডোজেনাস ক্যাপাসিটি টু এম ফর গ্লোবাল টেকনোলজিক্যাল লিডারশিপ, মানে আমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে যে আমরা টেকনোলজিক্যাল লিডারশিপ মানে টেকনিক্যালি আমরা একটা লিডারশিপ প্রোভাইড করতে পারি সারা বিশ্বকে, ঠিক আছে। ডেভেলপিং ওপেন সোর্স অফ সফটওয়্যার দ্যাট উইল শেপ ফিউচার মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন, ঠিক আছে। আমরা একটা সফটওয়্যারের দিক থেকে এগিয়ে, ঠিক আছে, গ্লোবাল লিডারশিপে আমরা কিন্তু এগিয়ে আসতে পারি, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তো
তো এইখানে ইন্ডিয়ার কথা বলা হলো, এইখানে ইন্ডিয়ার কথা বলা হলো, ঠিক আছে, এইখানে ইন্ডিয়ার কথা বলা হলো। তো ইন্ডিয়ার পার্সপেক্টিভে সেই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। রাইটার এখানে খুব একটা ভালো জিনিস দেখিয়েছে যে চাইনার স্ট্যান্ড, চাইনা থেকে আমরা কি কি জিনিস শিখতে পারি, লেসন ফ্রম চাইনা। সব থেকে প্রথম জিনিস হচ্ছে রি ইমার্জেন্স, ঠিক আছে। রি ইমার্জেন্স ইজ ন্যাশনাল কনসেনসাস অন এন্ডোজেনাস পাথওয়ে টু অ্যাচিভ প্রসপারিটি, ঠিক আছে। আগে যা হয়েছে হয়েছে, যারা বর্তমানে লিডার আছে আছে, কিন্তু আমরা রি ইমার্জ করতে পারি, ঠিক আছে। নতুন থেকে আমরা জিনিসগুলো তৈরি করতে পারি বা নতুন থেকে আমরা উঠে আসতে পারি, এই জিনিসটা আমাদেরকে চায়না থেকে শিখতে হবে, ঠিক আছে। এরপরে আর কি বলতে চাইছি, রিডিউসিং দ্য প্রাইস অফ অ্যাসিওর্ড ইলেকট্রিসিটি, মানে প্রথম জিনিস তো তোমাকে দিতে হবে অ্যাসিওর্ড ইলেকট্রিসিটি, মানে তোমাকে বিদ্যুৎ যে সোর্স অফ এনার্জি সেটা কিন্তু তোমাকে সবসময় দিতে হবে অ্যাসিওর্ড, মানে সেটা আমরা পাবোই, ঠিক আছে। তারপরে রিডিউসিং দ্য প্রাইস, মানে কম দামে কিন্তু আমাদেরকে অ্যাসিওর্ড ইলেকট্রিসিটি দিতে হবে, ঠিক আছে। এমন নয় যে আমরা কারেন্টের বিল কমিয়ে দিলাম কিন্তু আর ইলেকট্রিসিটি আর আসছেই না, ঠিক আছে, কারেন্ট আর আসছেই না, সেই জিনিসটা না যেন না হয়। এই দুটো জিনিসের উপরে কিন্তু আমাদের ফোকাস করতে হবে এবং চাইনার কাছ থেকে সেটা শিখতে হবে, ঠিক আছে। আলটিমেটলি কি বলতে চাইছে রাইটার বলছে আমাদের সাইবার পাওয়ার কিন্তু হতে হবে, ঠিক আছে। কি করে সাইবার পাওয়ার আমরা হব হচ্ছে ইন্ডিয়া নিড টু ফর্মুলেট গ্র্যান্ড চ্যালেঞ্জ উইথ একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি টু লেভারেজ ইটস ওয়ার্ল্ড ক্লাস হিউম্যান ট্যালেন্ট, ঠিক আছে। আমাদেরকে ওয়ার্ল্ড ক্লাস হিউম্যান ট্যালেন্ট তৈরি করতে হবে অ্যান্ড প্রুভেন ডিজিটাল stack to build best large language model in world which would make India ফর্মিডেবল সাইবার পাওয়ার, মানে হিউম্যান ট্যালেন্ট আমাদেরকে ভালো করে তৈরি করতে হবে এবং ইভেনচুয়ালি আমাদের যে মোটিভ থাকবে সেটা হবে কি সাইবার পাওয়ার, ঠিক আছে। তো এটা হলো পুরো আর্টিকেল, উদ্দেশ্য শুধু এটাই যে আমাদেরকে টেকনোলজিতে আমাদেরকে উঠে আসতে হবে বর্তমানে যে কারেন্ট জিও পলিটিক্যাল সিচুয়েশন সেটাকে কাজে লাগিয়ে, ঠিক আছে। তো এটা হলো মূল উদ্দেশ্য রাইটারের আমাদেরকে কনভে করার। তো এই দুটো আর্টিকেল আজকে ডিসকাস করলাম, ঠিক আছে। রেস্ট আর্টিকেল আছে কিন্তু সেইগুলো ডিসকাস না করলেও হয়, ঠিক আছে। ডব্লিউবিসিএস বা ইউপিএসসি দেওয়ার জন্য একটা জিনিস যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে কি জিনিসকে আমরা ইগনোর করতে পারি, মানে কোন জিনিসটা পড়তে হবে না, ঠিক আছে। আমরা অনেক সময় ইন্টারভিউতে দেখে থাকি যে কি জিনিসটা আমরা পড়বো না, মানে কোন জিনিসটা আমাদেরকে পড়তে হবে না, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো আজকে হচ্ছে এই দুটো আর্টিকেল, ঠিক আছে। তো এরপরে ছোট ছোট নিউজগুলো আছে সেটাও আমরা দেখে নেব, ঠিক আছে। ছোট ছোট নিউজগুলো একটু দেখে নেব, যে ওই নিউজগুলো না দেখলেও হয় না, ঠিক। তো প্রথম নিউজ হচ্ছে প্রথম পেজে, এটা হচ্ছে কি বলছে পোর্ট ইকোনমি, ঠিক আছে। গতকাল একটা আর্টিকেল ডিসকাস করেছিলাম ভিজহিনজাম হচ্ছে একটা পোর্ট, ইন্টারন্যাশনাল পোর্ট, সি পোর্ট, যেটা কি কেরালাতে তৈরি হয়েছে। গতকাল নিউজে এসছিল এবং আজকে সেটা কমিশন করা হয়েছে, ঠিক আছে। কমিশন মানে আজকে কার্যকর করা, মানে আজ থেকে কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবং এইটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট পোর্ট, ঠিক আছে, যেখানে বড় বড় ভেসেল আসতে পারে, মানে ভেসেল বলতে বড় বড় মানে জাহাজ আসতে পারে এবং সেখানে আমরা কি অন্যদের সাথে ট্রেড করতে পারি, ঠিক আছে, উইচ ইজ ডেভেলপ বাই আদানি গ্রুপ, ঠিক। তো কি জিনিস মনে রাখতে হবে যে এটা হচ্ছে কেরালায় অবস্থিত, কেরালার ক্যাপিটাল তিরুবনন্তপুরমে, ঠিক আছে। তো এইখানে যে আর্টিকেলটা এসছে এইখানে এরা কি বলতে চাইছে যে এর আগে কিন্তু আমাদের রেভিনিউ লস হতো। কিভাবে রেভিনিউ লস হতো যে এর আগে যখন আমরা ট্রেড করতাম 75% অফ দ্য ইন্ডিয়াস ট্রান্সশিপমেন্ট ওয়ার প্রিভিয়াসলি কন্ডাক্টেড টু ফরেন পোর্ট, ঠিক আছে, প্রিভিয়াসলি কন্ডাক্টেড টু ফরেন পোর্ট, কিন্তু সেই জিনিসটা এখন কিন্তু আর হবে না, ঠিক আছে, সেই জিনিসটা এখন আর হবে না। এখন আমরা পরিবর্তে মানে ইন ফিউচারে ট্রিপল আমরা ইয়ে করতে পারবো, ঠিক আছে, মানে ট্রিপল রেভিনিউ আমরা জেনারেট করতে পারবো, ঠিক আছে, যেটা কি আগে আমাদেরকে বাইরে দিতে হতো, ঠিক আছে, ফরেন পোর্টদেরকে দিতে হতো, এখন সেটা আমরা নিজেরাই নিজের ঘরে আমরা সেটা রাখতে পারবো, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। এটা এখানে মনে রাখতে হবে যে
যে পোর্টটা কোথায় অবস্থিত এবং তার ইম্পর্টেন্স কি, ঠিক আছে। এর ছাড়াও এখানে আর কি বলা হচ্ছে যে ইউনিয়ন বাজেটে আমরা শিপ তৈরি করব বলে বাজেটে পাস করা হয়েছে, ঠিক আছে। এই যে দেখো এখানে আর্টিকেলে বলে দেওয়া হয়েছে যে প্রমোট দ্য কনস্ট্রাকশন অফ লার্জ শিপস ইন ইন্ডিয়া উইচ উইল সিগনিফিকেন্টলি বুস্ট দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বুস্ট করবে এবং আমরা বড় বড় শিপ তৈরি করব, ঠিক আছে। আর এইখানে কি হচ্ছে, ইকোনমিক অপরচুনিটিস আমরা এই আমাদের দেশে আমরা দেখতে পারবো। কিভাবে আমরা দেখতে পারবো, আমরা ম্যাপটা দেখে নিই যে এটা হচ্ছে আমাদের ভারত দেশ, এটা হচ্ছে শ্রীলঙ্কা, এদিকে কাছাকাছি হচ্ছে আমাদের তিরুবনন্তপুরম বা যেখানে পোর্ট তৈরি হয়েছে। ধরে নাও এখানে যদি পোর্ট তৈরি হয়, সবসময় মনে রাখবে যে তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে তারাও কিন্তু ডেভেলপ হবে, তাদেরও কাছে কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আসবে। সিন্স এখানে একটা বড় জিনিস হচ্ছে, এর ফলে তাদের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু জিনিসগুলো তৈরি হবে, ঠিক আছে। এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আসবে, ইকোনমিক গ্রোথ হবে, ঠিক আছে। এরপরে চলে আসবো এখানে, সুপ্রিম কোর্ট গ্রান্টস রিলিফ টু জম্মু কাশ্মীর ফ্যামিলি ফেসিং ডিপোর্টেশন টু পাকিস্তান। যেটা স্টেটমেন্ট উঠে এসেছিল কিছুদিন আগে যে যারা পাকিস্তানি আছে আমাদের এখানে বাস করছে তাদেরকে কিন্তু ডিপোর্ট করে দেওয়া হবে। ডিপোর্ট বলতে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টের এখানে একটা নির্দেশ এসে পিটিশন ফাইল করার পরে, তো পিটিশন ফাইল করেছে কে, প্লি ফাইল করেছে কে, এখানে হচ্ছে আহমদ তারেক বাট। তো এনারা হচ্ছে 6জন মেম্বার বাড়িতে, এদের 6জনকেই ওয়াঘা বর্ডারে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে ওয়াঘা বর্ডার, ঠিক আছে, ওয়াঘা বর্ডারে ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যাওয়ার ফলে ওদের বক্তব্য হচ্ছে যে আমাদের কাছে তো পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, কিন্তু তাও আমাদেরকে এখানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং সুপ্রিম কোর্ট এই জিনিসে ওরা কি বলেছেন, সুপ্রিম কোর্টে বলেছে যে যারা অথরিটি আছে, মানে যারা এদের দায়িত্বে আছে, তারা কিন্তু ভালো করে ভেরিফাই করে কিন্তু এই কাজগুলো করুক, ঠিক আছে। এমন নয় যে যারা আমাদের ভারতীয় তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে আমরা বসে আছি, ঠিক আছে। কাজটা সিস্টেম্যাটিক ওয়েতে করতে হবে এবং ভালোভাবে করতে হবে। এবং যে ফ্যামিলিটা রয়েছে তারা কিন্তু এটাও প্রমাণ দিচ্ছে যে তাদের বাড়ি হচ্ছে কাশ্মীরে, এবং তাদের ছেলে, মানে তার ছেলে কোথায় কাজ করে, বেঙ্গালুরুতে কাজ করে। তো এখানে বেসিক্যালি এই নিউজটা ডিসকাস করার একটাই উদ্দেশ্য, যেহেতু এই জিনিসগুলো পেহেলগাঁও অ্যাটাকের পরে এই জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে। এটা থেকে কিন্তু প্রশ্ন আসবেই, ঠিক আছে, কারণ এটা একটা মেজর ইস্যু যেটা কান্ট্রি বর্তমানে ফেস করছে, ঠিক। তাহলে ওইটা নিয়ে আর একটা আর্টিকেল এসছে এইখানে। এই কদিনে 2-3 দিনের আর্টিকেলে আমরা দেখেছি ইউএস কিন্তু আমাদের খুব কাছে চলে এসছে, ঠিক আছে। এবং ইন্ডিয়া এবং পাকিস্তানের যে রিলেশনটা রয়েছে সেটা কিন্তু নিজের ক্লোজ কন্ট্যাক্টে তারা রেখেছে, ঠিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ইউএস এর ভাইস প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে জেডি ভেন্স, ঠিক আছে। তো ইনি এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রাইম মিনিস্টার। তো এনার বক্তব্য হচ্ছে যে ডি এসকালেশন হয়েছে, ঠিক আছে। যে এসকালেশন হয়েছে, মানে যে টেনশন তৈরি করা হয়েছে আফটার পেহেলগাঁও অ্যাটাক, সেটাকে কিন্তু ডি এসকালেট করার, ঠিক আছে। এবং হান্ট ডাউন দ্য টেররিস্ট, ঠিক আছে। হান্ট ডাউন দ্য টেররিস্ট মানে যারা টেররিস্ট রয়েছে তাদেরকে কিন্তু ছাড়া হবে না, তাদেরকে কিন্তু শেষ করে দেওয়া হবে, ঠিক আছে। এর আগে কিন্তু এটা কিন্তু এনাদের ইউএস এর ভাইস প্রেসিডেন্ট, এবং এর আগে কারা ছিল, ডিফেন্স সেক্রেটারি অ্যান্ড সেক্রেটারি অফ স্টেট, এরাও বক্তব্য দিচ্ছে যে টেনশন যে তৈরি হয়েছে, ঠিক আছে, টেনশন যে তৈরি হয়েছে সেটাকে কিন্তু ডিএসকেলেট করতে হবে, ঠিক আছে। ডিএসকেলেট মানে নিজেদের মধ্যে এটা মিটিয়ে নিতে হবে, ঠিক আছে। কেন এটা বলা হচ্ছে, কারণ এই দুটো ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনেই কিন্তু নিউক্লিয়ার পাওয়ার, ঠিক। এমন যেন না হয় ছোট ছোট জিনিস নিয়ে যেন মানে বড় জিনিসটা ব্যবহার করার মধ্যে মতন পরিস্থিতি চলে আসে, এই জিনিসটা কিন্তু ভয় সবারই, ঠিক আছে। এর জন্য বারবার করে এদের বলা হচ্ছে। এবং ইউএনও কিন্তু পরশু দিনের আর্টিকেলে পরশু দিনের নিউজ পেপারে ইউএন এর একটা আর্টিকেল এসেছিল যে ইউএন অ্যাজ আ মিডিয়েটর কাজ করতে চায় ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝখানে, অ্যাজ আ মিডিয়েটর মানে দুজনের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করার জন্য ইউএন কিন্তু সেটা ইনিশিয়েটিভ দেখিয়েছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। শুধু এইটাই নয়, ইউএস শুধু এটা বলতে চাইছে না, আর কি জিনিস বলতে চাইছে যে আমরা, ঠিক আছে, এগ্রিকালচারাল মার্কেট
আমরা এগ্রিকালচারাল মার্কেট ইউএস এর ফার্মারদের জন্য আমরা কিন্তু বন্ধ করে রেখেছি মানে কি বলতে চাইছে যে এগ্রিকালচারাল যে প্রোডাক্টগুলো রয়েছে, ঠিক আছে, এগ্রিকালচার যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা কিন্তু আমরা বাইরের জিনিস ইউজ করছি না, শুধু নিজেরই জিনিস ইউজ করছি। এবং উনি আমাদের প্রাইম মিনিস্টার মোদিজিকে কি বলতে চাইছেন, উনি কি বলতে চাইছেন যে উনি একজন খুব ভালো নেগোশিয়েটর, ঠিক আছে, টাফ নেগোশিয়েটর, ঠিক আছে, উনি এটা বলতে চাইছেন। এবং এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো আমরা কিন্তু ইউএসের আমাদের ভারত দেশে আসতে দিচ্ছি না এবং সেভাবে ইউজ হচ্ছে না। তো ইনি বলতে চাইছেন যে বাইল্যাটারাল আগে মানে আমাদের রিলেশনটা আরও ভালো করার জন্য বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট মাধ্যমে, ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে যে আমেরিকান টেকনোলজিটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, তার তার সাথে আমাদেরকে এগ্রিকালচারাল প্রোডাক্ট নিয়ে আসতে হবে। তার মধ্যে কি কি আছে, ফার্ম প্রোডাক্ট আছে, ঠিক আছে, ডেয়ারি প্রোডাক্ট আছে, তারপরে হচ্ছে আমেরিকান গ্রেনস আছে, মানে বেসিক্যালি যেটা এখানে বলা হয়েছে এগ্রিকালচারাল প্রোডাক্ট, ঠিক আছে। এই জিনিসগুলোর আমাদেরকে সুযোগ দিতে হবে বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে, ঠিক আছে। এবং শুধু এটাই নয়, আমেরিকান টেকনোলজিটাকেও এখানে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এবং এইরকমভাবে আমরা নিজেদের যে সম্পর্ক, যে বাইল্যাটারাল যে সম্পর্ক, সেটাকে আমরা আরও স্টেবল করব এবং আমেরিকানদের জন্য আরও জব ক্রিয়েট করব। তো বেসিক্যালি এখানে দুটো জিনিস বলা হচ্ছে, একটা হচ্ছে ডিএসকেলেশন, কারণ বোথ আর নিউক্লিয়ার পাওয়ার, এবং দ্বিতীয় জিনিস হচ্ছে বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট, যেখানে আমাদেরকে এগ্রিকালচারাল প্রোডাক্টগুলোকে আরও অ্যাক্সেস দিতে হবে ইন্ডিয়ান মার্কেটে, ঠিক আছে। তো এই কটা জিনিস আজকে ডিসকাস করা, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারো তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে, ঠিক আছে, এবং লাইক অবশ্যই করো। তার কারণ হচ্ছে এটা মানে আরও বেশি স্টুডেন্টদের কাছে যেন এটা পৌঁছায় এবং তারাও এই ভিডিওর বেনিফিটটা পেতে পারে, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ আ নাইস ডে।